স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। একে তো করোনার সংক্রমণ, তার উপর বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন, সাথে যুক্ত হচ্ছে তীব্র যানজট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে ঈদে ঘরমুখ মানুষ। এই যাত্রায় যাত্রীদের ঝুঁকিতে ফেলে সব নিয়ম ভেঙে সড়ক পথে চলতে দেখা যায় অধিকাংশ বাসকে। শুধু বাস নয়, ট্রেন, লঞ্চ, ফেরি, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি। গাদাগাদি করে বিভিন্ন গণপরিবহন ও ফেরিতে চলাচল করে মানুষ। অনেকে গরু ট্রাকে করেও রওনা হয়েছেন গন্তব্যে। মানুষের এমন অসচেতন চলাফেরা ও গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো না গেলে করোনা মহামারীর সামনে আরো ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মেনে কতটুকু তারা নিচ্ছে যাত্রী, এটাও একটা দেখার বিষয়। সেভাবে মেনটেন করা হচ্ছে না এখনো। অনেকেই দেখা যায় যে মাস্ক ছাড়াই ঘুরতেছে। ডাবল ভাড়া নিচ্ছে কিন্তু এক সিটে দুইজন করে। সীমতে মানে লোক দিতেছি, যাত্রী ভালো বুঝা এরকম নিতেছি, মাস্কের লাগে লোক নিন আমরা। দর্শক, ঈদ যাত্রা খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, ঈদের আগে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন, পর্যাপ্ত গণপরিবহন পাওয়া যাচ্ছে কিনা, আর ভোগান্তিতে আছেন কিনা মানুষটি, কতটুকু ভোগান্তি বেড়েছে? ধন্যবাদ তাবাসসুম। বলছিলেন যে ঈদ যাত্রায় মানুষদের যে ভোগান্তির কথাটা, তারা গণপরিবহন সঠিক সময়ে পাচ্ছেন কিনা এবং পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা। তো আমরা কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম এই কমলাপুরের চিত্র, যে আসলে সাধারণ মানুষ অনলাইনে যে টিকিট আবেদন করছে সেই ক্ষেত্রে সার্ভার যে জটিলতা, সেই জটিলতা নিয়ে এক ধরনের ভোগান্তি রয়েছে। এর পাশাপাশি রয়েছে এই তাদের সঠিক সময়ে টিকিট না পাওয়ার যেই দুর্ভোগ এবং ভোগান্তি, সেটি তো বারবারই বলে আসছি। তবে কর্তৃপক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছিল যে এই একটি প্ল্যাটফর্মে যদি 2টি আসন থাকে, সেই 2টি আসনে একজন যাত্রী বসতে পারবেন এবং সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে যে বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় বলে রাখি, যে স্বাস্থ্যবিধির কথাগুলো বারবার বলা হচ্ছিল, সেই বিষয়গুলো নিয়ে রেল কর্তৃপক্ষ মাঠে তৎপর থাকলেও সাধারণ মানুষ যদি সেই বিষয়গুলো মেনে না চলে, তাহলে যেই করোনা সংক্রমণের ঝুঁকি, সেই ঝুঁকি অনেকাংশেই কিন্তু বাড়ছে ক্রমেই এবং সেগুলো কিন্তু থেকেই যায়। তো এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই যেই সাধারণ যারা যাত্রী রয়েছেন, তারা অনেকাংশেই এই বিষয়গুলো মানছেন না। সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে বাধ্য করানোর চেষ্টা করছে। এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উদাসীনতা রয়েছে, যে এই প্রতি বছর যে বিষয়গুলো দেখা যায়, যে সাধারণ মানুষের যেই ঢল নামে, সেই ঢলের মধ্যে মানুষের মধ্যে অনেক কিছুই মানারই হয় না। তো আরেকটা বিষয় বলে রাখি, যে এই কর্তৃপক্ষ দেখতেই পাচ্ছেন যে তারা খুবই তৎপর রয়েছে এই বিষয়গুলো নিয়ে। তো এই সাধারণ মানুষের যাত্রা নিয়ে, ঈদ যাত্রা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। টাঙ্গাইলের এলেঙ্গায় রয়েছে আমাদের আরেক সহকর্মী আতিক, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আলী তালুকদার। আপনি যেমনটি বলছিলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কিন্তু একই অবস্থা, অর্থাৎ মহাসড়কের ভোর থেকে 9টা পর্যন্ত কিন্তু ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল এবং এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে এই মহাসড়কে গত 2 দিন কিন্তু যে যানজটের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে উত্তরবঙ্গের যাত্রীদের, বিশেষ করে আসলে করোনা সংক্রমণ যেহেতু রয়েছে, তারা ঝুঁকি নিয়ে যাচ্ছেন। বিশেষ করে ট্রাকে এবং বিভিন্ন পশুবাহী ট্রাকে কিন্তু তারা করোনা ঝুঁকি নিয়ে এই অঞ্চলে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে বিভিন্ন ট্রাকে তারা গাদাগাদি করে যাচ্ছেন। এবং এই ভাড়ার বিষয়ে আসলে তারা বলছেন যাত্রীরা যে তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও এই বাসে তাদেরকে গাদাগাদি করে বসানো এবং এক সিটে 2 জন করে বসানো এবং দাঁড়িয়ে অতিরিক্ত লোক কিন্তু নেওয়া হচ্ছে। তো আসলে সব মিলিয়েই যেহেতু আজ থেকে সরকারি, বেসরকারি এবং শিল্প কারখানা ছুটি ঘোষণা রয়েছে, তো বিকেল থেকে গাড়ির চাপ বাড়বে এবং যানজটের মধ্যে পড়তে হবে এই অঞ্চলের যাত্রীদের। তো সব মিলে এই ছিল আমার কাছে
সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে রয়েছেন শফিক ইসলাম শামীম, সেখান থেকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি। শামীম। এতে কিন্তু দৌলতদিয়া ঘাটের আমরা যে জিনিসটি দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত পরিমাণ গণপরিবহন থাকার কারণে কিন্তু যে সকল যাত্রী ঢাকায় থেকে ঘরমুক্ত হচ্ছেন তারা কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে সহজেই গন্তব্যস্থানে যেতে পারছেন। দৌলতদিয়া ঘাটে কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, গণপরিবহন কিন্তু অসংখ্য গণপরিবহন রয়েছে, যে গণপরিবহন কিন্তু দীর্ঘ একটি সারি দিয়ে রয়েছে। এ সকল গণপরিবহন রাতে কিন্তু দৌলতদিয়া ঘাটে এসেছে, যারা দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে যাবে। তবে যাত্রী সংখ্যা কম থাকার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর মাঝে মধ্যে আমরা একটি বিষয় খেয়াল করতে পারছি যে এখনো কিন্তু 2-4টি গরুর গাড়ি ঢাকা মুক্ত হচ্ছে, তারা কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে সহজে ফেরি পার হয়ে ঢাকার মুখে যেতে পারছে। তো যাত্রী এদিকে লঞ্চ ও ফেরিতে যাত্রীর সংখ্যাটা কম থাকলেও কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এ সময় কিন্তু কোনো যাত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে হচ্ছে না, কাছাকাছি করে তাদেরকে যেতে হচ্ছে। এই ছিল আমাদের কাছে দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি শফিকুল ইসলাম শামীম, আতিকুর রহমান এবং আলী তালুকদার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রায় বাড়ি ফেরত মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পবিত্র ঈদুল আজহার ছুটির পর আগামী 23 জুলাই শুক্রবার সকাল 6টা থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন। এ সময় গার্মেন্টস সহ সব ধরনের শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশনা আগেই দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ঈদের পর 14 দিনের যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতম হবে। এ সময় ঢাকাকে পুরোপুরি বিচ্ছিন্ন করার নির্দেশনা রয়েছে। এছাড়া করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার। এদিকে ঈদের পর বিধিনিষেধে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে মাঠ পর্যায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দিয়ে সব সচিবকে চিঠি পাঠানো হয়েছে। দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে যে সংকট ছিল তার অবসান হতে যাচ্ছে। টিকা নিয়ে স্বস্তি ফিরছে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা। এমন বাস্তবতার মধ্যে আজ মডার্নার 35 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিভিন্ন দেশ থেকে আসছে ভ্যাকসিন। কোভিশিল্ড টিকার সংকট কেটে যাবার পাশাপাশি দেশে বর্তমানে এখন 4টি টিকা দেওয়া হচ্ছে। সেগুলো হচ্ছে চীনের সঙ্গে চুক্তির আওতায় কেনা সিনোফার্ম, কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্না ও ফাইজারের টিকা। এদিকে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ প্রায় 2 কোটি ডোজ টিকা পাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এর মধ্যে 17 জুলাই রাত ও ভোরে এসেছে সিনোফার্মার 20 লাখ ডোজ, আর আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে মডার্নারও আরও 30 লাখ ডোজ। মহামারীর মধ্যেই পবিত্র কাবা তাওয়াফের পর আজ শুরু হবে হজের মূল কার্যক্রম। সোমবার আরাফায় পবিত্র হজ পালন করবেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে পুরো এলাকা। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে হাজিদের স্বাস্থ্যবিধি মানায় কঠোর পর্যবেক্ষণের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। রোববার মক্কা থেকে মিনায় অবস্থানের মাধ্যমে এই বছর হজের মূল কার্যক্রম শুরু করেন হাজিরা। সৌদি আরবে হিজরি মাস গণনা অনুযায়ী 8 জিলহজ মক্কার অদূরে মিনার তাঁবুতে হাজিদের অবস্থানের দিন। রাতটি মিনায় কাটিয়ে হাজিরা ভোর থেকে ছুটবেন আরাফাতের উদ্দেশ্যে। সোমবার আরাফার দিনে পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে এবার খুতবা দেবেন শায়খ ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ বালিলা।
এর আগে শনিবার পবিত্র কাবা তাওয়াফের মধ্য দিয়ে এবছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় হাজিদের। এরপর বিভিন্ন দলে ভাগ হয়ে হাজিরা মক্কার মসজিদুল হারামে অবস্থিত কাবা তাওয়াফ করেন। মহামারীর মধ্যে হজ পালনের সৌভাগ্য হয়েছে করোনার টিকা গ্রহণকারী সৌদি আরবে থাকা ১৫০টি দেশের নাগরিক সহ ৬০,০০০ মানুষের। আসমাতুলি, নিউজ 24। সৌদি আরব ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ ও পশু কোরবানি দিয়ে ঈদ উদযাপন করতে পারবেন মুসল্লিরা। বাংলাদেশে সরকারিভাবে ২১ জুলাই ঈদ ঘোষিত হলেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ পালন করেন অনেকে। চট্টগ্রাম, মৌলভীবাজার, জামালপুর, নোয়াখালী ও চাঁদপুরে আগামীকাল ২০ জুলাই ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২টি গ্রামসহ সাতকানিয়া, চন্দাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির অর্ধশতাধিক গ্রামে বহু বছর ধরেই সৌদি আরবের সঙ্গে একই দিন ঈদ উদযাপন করা হয়। এছাড়া লক্ষ্মীপুর, শেরপুর, সুনামগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রামে মঙ্গলবারই ঈদুল আজহা উদযাপন করা হবে। কঠোর লকডাউন নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সবকিছু বন্ধ করে লকডাউন দেওয়া হলে জীবন জীবিকার সমন্বয় কঠিন হয়ে পড়বে বলে মত তাদের। পোশাক কারখানা বন্ধ থাকলে ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলছেন বিজিএমইএ এর সভাপতি। আবার খাদ্য উৎপাদন ব্যাহত হলে খাবারের সংকট তৈরি হওয়ার পাশাপাশি পণ্য মূল্য বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে রেমিটেন্স আয়ে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীতে বিপর্যয়ে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি, সেখানে অনেকটাই ব্যতিক্রম বাংলাদেশ। মহামারীর মধ্যেও রপ্তানি আয় রেমিটেন্সের উপর ভর করে ভালো প্রবৃদ্ধি এসেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $৩,৮৭৫ কোটি, যা তার আগের বছরের চেয়ে 15% বেশি। আর রপ্তানি আয়ের 81% এবারও এসেছে তৈরি পোশাক থেকে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার জন্যই পার্শ্ববর্তী কয়েকটি দেশ থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশে দিতে শুরু করেছে ক্রেতারা। তাই ক্রেতাদের আস্থা ও রপ্তানি আয় ধরে রাখতে কঠোর লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার দাবি বিজিএমইএর। জীবন জীবিকার সমন্বয় ঘটিয়ে ইকোনমির স্বার্থে চালু রাখার জন্য আমি অনুরোধ করছি এবং এই সময় আমরা মনে করি যে আমরা একদিকে যেমন টিকা দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা যে স্বাস্থ্যবিধি মেনটেন করে আমরা যে ফ্যাক্টরি চালাচ্ছি এটাতে আমাদের শিল্পে, আমাদের ফ্যাক্টরিগুলোতে ইনফেকশন রেট একেবারেই নেই। মহামারীর মধ্যেও অর্থ সংকটের দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে প্রবাসী শ্রমিকরা। তাদের হাত ধরে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে রেমিটেন্স আয়ে। সদ্য সমাপ্ত অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $২,৪৭৭ কোটি, যার প্রবৃদ্ধি ৩৬%। জনশক্তি বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের মধ্যেও যে কোনো উপায়ে জনশক্তি পাঠানো চালু রাখার বিকল্প নেই। যদি আমরা এই শ্রমবাজারগুলিতে আমরা আমাদের অভিবাসী কর্মী পাঠাতে না পারি, আমরা একদিকে যেরকম শ্রমবাজার হারাবো, আরেকদিকে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। আসছে লকডাউন ঘিরে দুশ্চিন্তায় খাদ্য উৎপাদকরা বলছেন, কারখানায় শ্রমিক আসা, খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল না থাকলে বিপর্যয়ে পড়বেন তারা। যারা প্রাইভেটলি খাদ্যপণ্য উৎপাদন করছেন, ওরা 2 সপ্তাহ বন্ধ থাকলে যতটা না সমস্যা হবে, সারা বাংলাদেশে যে সাপ্লাই চেইন, ফুডের সাপ্লাই চেইনটা আছে সেটা ভীষণভাবে ব্যাহত। অলরেডি কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। লজিস্টিক্স, শিপিং চার্জেস বেড়ে গেছে প্রায় 3 to 4 টাইমস। উৎপাদনশীল কারখানায় কাজ বন্ধ হলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার শঙ্কাও করছেন উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ক্রেতা আসতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটে, তবে গরুর দাম নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। এবারের পশু কোরবানির 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা।
দর্শক, পশুর হাটের বিস্তারিত জানাতে রাজধানী ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রাজধানীর গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, হাটে পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর স্বাস্থ্যবিধি মানানোর কি ধরনের ব্যবস্থা সেখানে দেখছেন? আসলে এই রাজধানীর হাটগুলোতে যেহেতু জানেন যে আজ একদিন অর্থাৎ আগামীকালকের পরই পবিত্র ঈদুল আজহা, এর মধ্যে কিন্তু আজ মূলত রাজধানীর যে পশু হাটগুলো রয়েছে আজকে এবং আগামীকাল এই দুদিনই কিন্তু এই হাটগুলো আসলে বেচাবিক্রি বেশি হওয়ার কথা, কিন্তু যে পরিমাণে আসলে সাধারণ ক্রেতার উপস্থিতি, সে উপস্থিতি কিন্তু যদিও আছে তার কিন্তু তেমন কিন্তু আমরা ভিড় দেখছি না আজ এখন পর্যন্ত, কারণ এই হাটগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকা অবস্থায় রয়েছে। ভিতরে যে জায়গাগুলো রয়েছে ব্যাপারী যারা রয়েছে তারা কিছু ক্রেতা আছে তারা মোটামুটি দাম দর করছে, কিনে নিচ্ছে। আবার যে কোরবানির পশুর দাম যে গত 2 দিন যে চড়া ছিল সেই জায়গা থেকে কিন্তু সরে এসে কিন্তু অনেকটা দাম কমেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকে মোটামুটি যারা আসছে তারা আসলে খালি হাতে ফিরছে না, সবাই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। আমরা এই যে এখানে আমার সামনে একটা বেশ বড় একটি গরু রয়েছে, একটু জিজ্ঞেস করি দামটি কত দাম দিয়েছেন? এটার কত দাম? 150 দাম দিয়েছি। 1.5 লাখ? জি। এই 2 দিন আগে দাম কত চেয়েছিলেন? এর আগে 60 জি। জি, বুঝতে পেরেছি। তো একই সাথে আসলে এই এখানে যারা ক্রেতা আসছেন, একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, একটু কথা বলবো। সে দাম কিরকম দেখছেন, দাম কেমন দেখছেন? মোটামুটি রিজনেবল। জি জি। আচ্ছা, মানে কিনতে পারবেন আসলে? জি জি, ইনশাল্লাহ কিনতে পারবো। ধন্যবাদ। তো আসলে শুনলেন যে আসলে ক্রেতা এবং বিক্রেতা তারা চায় উভয়ই কিন্তু আসলে এটা সমন্বয়ের মাধ্যমে এবার কোরবানির যে পশু গরু বা ছাগল বলেন এটি বিক্রির জন্য কিন্তু মোটামুটি আজকে সকাল থেকে একটা অবস্থান রয়েছে এবং ক্রেতারা কিনতে পারবেন এমনটি একটা বাজার কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে গাবতলী থেকে সবশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গাবতলী পশুরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালুকদার বিপ্লব। আমরা এবার চলে যাব চট্টগ্রামে, সেখানে বিবির হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের পশুর হাট কেমন জমে উঠেছে, বেচাকেনা কতটুকু হচ্ছে? ঢাকায় আজ বেশ বেচাকেনা হচ্ছে, চট্টগ্রামের কি খবর? ধন্যবাদ তাবাসুম। শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত কিন্তু চট্টগ্রামের হাটগুলোতে যারা ব্যাপারীরা ছুটে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু খুব একটা ব্যস্ততা সময় কাটছেন। সকাল থেকে যারা ক্রেতা তারাও কিন্তু আসলে অনেকটা আর দেরি না করে তারা তাদের পছন্দের গরু কেনার জন্য তারাও কিন্তু অনেকটা ব্যস্ততা সময় কাটাচ্ছেন। সব মিলে বলা যায় চট্টগ্রামের যে হাটগুলো, সে হাটগুলো একেবারে কিন্তু আসলে যে শেষ সময়ে এসে জমে উঠেছে, কিন্তু স্বাস্থ্যবিধি কোনো কিছুই আমরা দেখছি না। স্বাস্থ্যবিধি না মেনে কিন্তু আসলে হাটগুলো চলছে শুরু থেকেই, একেবারে কিন্তু এভাবে চলছে। তার কারণে সংক্রমণের হারও কিন্তু প্রতিদিন বাড়ছে, মৃত্যু কিন্তু আসলে প্রতিদিনই হচ্ছে। সব মিলে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে থাকলেও কিন্তু আসলে যারা ক্রেতা তারাও মানছে না, আর যারা ব্যাপারী তারাও মানছে না। কিন্তু গরুর কথা যদি আমরা আপনাকে জানাই, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবারে এই সময়টা আসলে কোরবানি হাটে কিন্তু আসলে তাদের যে লালন পালন করা গরুগুলি কিন্তু নিয়ে এসে এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। দেশীয় গরুতে কিন্তু চট্টগ্রামের হাটগুলো এখনো দখলে আছে, কিন্তু বিক্রিও হচ্ছে, দাম কিন্তু অনেকটা বেশি। তার কারণে কিন্তু অনেকটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু পছন্দের যে গরুগুলো সবচেয়ে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি কিন্তু আসলে যে লাল রঙের গরুর প্রতি সবার এই আকর্ষণ আমরা দেখছি, সেই লাল রঙের গরু যেগুলো সেই গরুর দাম অনেকটা বেশি। আপনি যে গরুটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, সেই গরু আমরা একটু আগে যে ব্যাপারী নিয়ে এসেছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন 8 লাখ টাকা দাম দিচ্ছে, 7 লাখ টাকা পর্যন্ত চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একইভাবে কিন্তু অনেক বড় বড় গরু কিন্তু আসলে হাটগুলোতে আছে, দাম কিন্তু অনেকটা বেশি। এমনকি আমরা দেখছি যে ছোট ছোট গরুও কিন্তু আসলে বাজারে আছে। সব মিলে বলা যায় যে গরুর কোনো সংকট নেই। তার কারণে কিন্তু আসলে যারা ক্রেতা তারাও কিন্তু আসলে তাদের পছন্দের গরু কেনার জন্য তারা ব্যস্ততার সময় কাটাচ্ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তাবাসুমের কাছে।
জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বিবির পশুর হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। কথার জাদুকররা বেঁচে থাকেন বইয়ের ভাঁজে, বেঁচে থাকেন অক্ষরে গাঁথুনি, গল্পের চরিত্রে আর সৃজনশীল নির্মাণে। জীবন থেকে বিচ্যুতি ঘটলেও তারা রয়ে যান বর্তমানেই। হুমায়ূন আহমেদ তেমনই একজন লেখক। আজ তার নবম মৃত্যুবার্ষিকী, আর এমন দিনে সাহিত্যের এ ধ্রুবতারা সম্পর্কে তার বইয়ের প্রকাশকরা বললেন তার পাঠকপ্রিয়তা কমেনি একটুও। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। উপন্যাস দিয়ে নিজের প্রতিভা প্রকাশ পেলেও লেখালেখি তার শুরু কবিতা দিয়ে, এরপর নাটক, শিশু সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গান, চলচ্চিত্র পরিচালনা, শিল্প সাহিত্যের প্রতিটি শাখাতেই করেছেন বিচরণ। সাফল্য নিজ থেকে ধরা দিয়েছে তার কাছে। বাংলাদেশের বইয়ের পাঠক তৈরি এবং সৃজনশীল প্রকাশনা শিল্পকে গতিশীল করতে অপরিসীম অবদান রেখেছিলেন হুমায়ূন আহমেদ। সাহিত্যের এ ধ্রুবতারা সম্পর্কে এমনটাই জানিয়েছেন তার বইয়ের প্রকাশকরা। হুমায়ূন আহমেদের নতুন বইয়ের একটি কারিশমা ছিল, সে ম্যাজিকের মতো কিন্তু পাঠক টেনে নিয়ে আসতো, নতুন পাঠক তৈরি হতো। সেই সময়েই প্রকাশনা শিল্পের যে ভিতটা তৈরি হয়েছিল, সেই ভিতটা এতটাই মজবুত ছিল যে সেই ভিতটা কিন্তু ক্রমান্বয়ে প্রকাশনাটাকে আরো প্রসারিত করেছে। হুমায়ূন আহমেদের লেখনীর শূন্যতা তৈরি হলেও পাঠক প্রিয়তা কমেনি এক চুলো। জীবন থেকে কিংবদন্তি এই লেখকের বিচ্যুতি ঘটলেও আজও তিনি বর্তমান। তার বইয়ের সংখ্যা তো অনেক, মৌলিক বইয়ের সংখ্যা হতে প্রায় 250-এর উপরে। তো কাজে যারা আগের বইগুলো পড়েনি সেগুলো পড়ছে, আবার প্রতিনিয়ত কিন্তু আবার নতুন পাঠকও তৈরি হচ্ছে। সৃষ্টিশীল মানুষের শূন্যতার জায়গা কখনো তৈরি হয় না। তার যে অসংখ্য সৃষ্টি তিনি রেখে গেছেন, আমরা মনে করি এগুলোর মাঝেই হুমায়ূন আহমেদ আছেন। উনি বইমেলায় আছেন, উনি দক্ষিণ হয়ে আছেন, উনি নুহাসপল্লীতে আছেন, উনি সেন্ট মার্টিনে আছেন, হ্যাঁ, উনি সর্বত্র বিচরণ করছেন। হিমুর হলুদ পাঞ্জাবি, মিসির আলীর চিন্তা, রূপার নীল শাড়ি কিংবা শুভ্রর চশমায় রয়ে যাবেন হুমায়ূন আহমেদ। ছোট্ট জীবন গল্প লিখে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা MFS সেবায় নিত্য নতুন ফিচার ও ভিন্ন ধরনের সেবাদান পদ্ধতি নিয়ে বাজারে এসেছে উপায়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি এই প্রতিষ্ঠানের সেবার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ছাড়াও গ্রাহকরা ব্যবহার করতে পারবেন উপায় অ্যাপস। থাকছে না গোপন পিন নাম্বার চুরি যাওয়ার ভয়ও। আর্থিক সেবার বাইরে থাকা বিপুল সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীকে এই সেবার আওতায় নিয়ে আসতে কম খরচে লেনদেন ও সেবা নিশ্চিত করবে বলে দাবি উপায় এর শীর্ষ কর্মকর্তাদের। এবার খেলার খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় টিতে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে 1 ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগাররা। জিম্বাবুয়ের দেওয়া 241 রানের টার্গেটে এদিন 5 বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এদিন বল হাতে 2 উইকেট নেওয়ার পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারে নিজের 49তম অর্ধশতক তুলে নিয়েছেন শাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বিপিএল ফুটবলে আজ বিগ ম্যাচ। সন্ধ্যা 6:45 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াই। 16 ম্যাচে 35 পয়েন্ট পাওয়া শেখ জামাল টেবিলের 3 নম্বরে। কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে এবারের মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা শেখ জামাল নিজেদের শেষ 5 ম্যাচে পেয়েছে একটি হারের দেখা। বাকি 4 ম্যাচের মধ্যে সবচেয়ে বড় জয় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 3-1 ব্যবধানে। এদিকে জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্র আছে টেবিলের 6 নম্বরে। 17 ম্যাচে সাইফুল বাড়ি টিটুর দলের আছে 27 পয়েন্ট। প্রতিপক্ষ শক্তিশালী হলেও এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া আশরাফুল রানার দল। এদিকে দিনের প্রথম ম্যাচে বিকেল 4:30টায় আরামবাগের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। আর এই ছিল নিউজ 24 সকাল 10টার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।